ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোয়ে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় অংশ নিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি জাহানারা পারভিন। আমাদের আজকের আলোচনার বিষয় বিএনপির কমিটিতে প্রমোশন ডিমোশন, পেছনের কারণ কি? জাহানারা পারভিন, বিএনপির কমিটিতে একটা মধ্যরাতে বলা যায় একটা প্রেস রিলিজ দিয়েই জাস্ট কমিটির কিছু প্রমোশন হলো, কারো ডিমোশন হলো, অনেক কিছুই হলো। তো আসলে এর পেছনের কারণটা কি? হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত? আপনি জানেন যে বিএনপির কাউন্সিল হয়েছে 2016 সালে। গঠনতন্ত্রে যেটা বলা আছে 3 বছর পর পর কাউন্সিল করে কমিটি চেঞ্জ করা হবে, কিন্তু 7 বছর কিন্তু হয়ে গেছে। আর এই যে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে মধ্যরাতে বা কমিটি রদবদল হয়েছে, 45টা পদে চেঞ্জ এসছে সবকিছু মিলিয়ে। নির্বাহী কমিটিতে একটা বড় পরিবর্তন এসছে, উপদেষ্টা কাউন্সিলে 10 জনকে অ্যাড করা হয়েছে, কয়েকজন যুগ্ম মহাসচিবকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে, তো অনেক কয়েকজনকে আবার সহ সাংগঠনিক সম্পাদক থেকে নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে। তো আপনি যদি দেখেন যে একটা পরিবর্তন আমরা বলতে পারি, যেহেতু নির্বাচনের 7 জানুয়ারি নির্বাচনের পর থেকে তেমন কোনো সারা শব্দ ছিল না, রাজপথেও নেই, সভা সমিতিতেও নেই। একটা সময় ঘরোয়া সভা সমাবেশ হতো, এখন কিন্তু সেটাও কমে এসছে, অনেক কম। মানে রেগুলার যে রাজনৈতিক কর্মসূচি একটা এত বড় একটা দলের, সেই জিনিসগুলো কম ছিল। এরকম একটা পরিস্থিতিতে কিন্তু এরকম এই কমিটির চেঞ্জটা হয়েছে। তো প্রশ্ন তো আসতেই পারে যে কেন? আসলে আন্দোলনের যে ব্যর্থতা, যেটা কথা উঠছে যে বিএনপি তাদের দাবি আদায় করতে পারেনি, এগুলো নিয়ে অনেক দলে কথা হয়েছে তাদের যে নিজেদের বৈঠকে। সেখানে তাদের মনে হয়েছে যে এই রদবদলগুলো দল গোছানোর একটা প্রক্রিয়া, দলকে সাংগঠনিকভাবে গোছানো বা যেটাকে বলা হয় পুনর্গঠন প্রক্রিয়ার একটা অংশ। সেই হিসেবেই দলের যে শীর্ষ নেতৃত্ব, তাদের মনে হয়েছে যে যারা বিগত আন্দোলনে ঠিক অ্যাক্টিভ ছিলেন না, রাজপথে ছিলেন না বা দায়িত্ব ঠিকমতো পালন করেননি, তাদের মধ্যে চেঞ্জ করা হয়েছে। এটা নিয়ে নানান রকম আলোচনা আছে। কেউ নাখোশ হয়েছেন বা যারা নতুন দায়িত্ব পেয়েছেন তারা খুশি হয়েছেন। তো এরকম মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আছে। তানভীর, একটা প্রসঙ্গ তো আসে যে যদি আমরা এভাবে দেখি যে বিএনপির আন্দোলনের মানে সাকসেস হয়নি, অর্থাৎ তারা সরকার পতন করাতে পারেনি, দাবি আদায় তারা করতে পারেনি, আন্দোলন কিন্তু বেশ বড় সড় আন্দোলনই তারা করেছিল। তো সেটা তো আসলে শীর্ষ নেতৃত্বেরও তো ব্যাপক ব্যর্থতা আছে। আমরা যদি শীর্ষ নেতৃত্বের নাম ধরেই উল্লেখ করি, যিনি বিএনপি চেয়ারপারসন, এখন অবশ্যই তিনি অসুস্থ, প্লাস তিনি ইনঅ্যাক্টিভ হিসেবেই তিনি আছেন। দলের ওই অর্থে দল পরিচালনা করছেন তার ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান। তারও তো বেশ কিছু সিদ্ধান্ত বিতর্কিত ছিল এবং সেগুলো সফলতার মুখ দেখে নাই। তো সেগুলো নিয়ে আসলে দলের ভেতরের অবস্থানটা কি? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এগুলো নিয়ে কিছুটা আলোচনা আছে, যে এটা একটা স্পর্শকাতর বিষয়। শীর্ষ নেতৃত্বের সফলতা নিয়ে প্রশ্ন তোলা, এগুলো নিয়ে তো জোরে সোরে কেউ কথা বলে না, কিন্তু অনেকে প্রশ্ন তুলেছে। এবং উনি, আমি যতদূর জানি, উনি নিজের কিছু লিমিটেশনস যদি বলি বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঘাটতি, সেগুলো কিন্তু উনি হয়তো বুঝতে পেরেছেন। আমি দু এক জায়গায় শুনেছি সেগুলা ওভারকাম করে নতুন করে কিভাবে সামনে যাওয়া যায়, কারণ যা হয়ে গেছে তা তো হয়ে গেছে। এখন উনি আসলে যেটা চাচ্ছেন যে ওনার যাদেরকে মনে হয় যে যারা ক্যাপেবল, আস্থাভাজন মূলত, তাদেরকে দিয়ে আপনি দেখেন যে পরিবর্তনটা হয়েছে, এখানে কিন্তু আপনি দেখবেন তরুণ নেতৃত্ব এসছে। শহীদুদ্দিন চৌধুরী অ্যানির কথা যদি বলি, বা আরও কয়েকজন আছেন। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি কিন্তু ছাত্রদলের সভাপতি ছিলেন এবং ছাত্রদল থেকে উঠে আসা নেতা, বিএনপির একদম ঘরের মানুষ। আমরা বিএনপিতে অনেক সময় দেখি বাম দল থেকে এসছে, সিনিয়রদের মধ্যে অনেকে, সবাই কিন্তু বিএনপির আদর্শিক জায়গা থেকে তাদের হাতে বড় অংশ তো আসলে চৈনিক বাম, যেটা আমরা বলি চীনপন্থী বাম নেতারা প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন দল থেকে বা বিভিন্ন জায়গা থেকে গুছিয়ে এনে এক ছাতার নিচে করা হয়েছে বা এক সঙ্গে, কারণ তখন তো বিএনপি মাত্র তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে আপনি দেখবেন বিএনপিতে নানান আদর্শ, নানান ঘরানার মানুষ, বামপন্থী বা বামের মধ্যেও কিন্তু অনেক ঘরানা আছে। সেগুলা এখন যেটা হচ্ছে, উনি যেটা চাচ্ছেন, আমার মনে হচ্ছে যে বিএনপির যারা আদর্শের একদমই ছাত্রদল থেকে উঠে আসা মানুষ, বা যারা বিএনপি গত 20-30 বছর ধরে যারা করেছেন, তাদেরকে এনে দায়িত্ব দেয়া। এবং সেই চেষ্টাটা তিনি করছেন যারা তার একদম আস্থাভাজন, কারণ আস্থাহীনতার সংকট তো রয়েছেই, নানান বিভাজন, খালেদা জিয়ার প্রতি অনেকে খুব ভক্ত, ওনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। তো এইরকম বিষয়ে উনি চাচ্ছেন যে ওনার নিজের নেতৃত্ব বা ওনার নিজের একটা গ্রুপের
হাতে যদি দায়িত্ব থাকে তাহলে হয়তো নেক্সটে আগামীতে বিএনপি যে মুভমেন্টে যাবে সেগুলো হয়তো সফল হবে। দল গোছানোটার প্রক্রিয়া বলতে পারেন। একটা প্রসঙ্গ কিন্তু স্বাভাবিকভাবে আসছে, আপনি বলছিলেন তো যে কমিটি এক ধরনের পুনর্গঠন, কিন্তু দেখা যাচ্ছে যে যুগ্ম মহাসচিব থেকে বা সহসভাপতির মতো পদগুলো থেকে কিন্তু অনেককে উপদেষ্টা কাউন্সিলে পাঠানো হয়েছে, এবং আমরা কিন্তু বিএনপির যে গঠনতন্ত্র অনুযায়ী যদি বলা যায় তাহলে কিন্তু একজন উপদেষ্টার কিন্তু শুধুমাত্র সময়ে সময়ে চেয়ারপারসনকে কোনো পরামর্শ দেওয়া এটা বলা হয়, যদিও তাদের আসলে ওরকম দৃশ্যমান কোনো অ্যাক্টিভিটিস নেই, তারা অন কাইন্ড অফ সভাপতি পদমর্যাদা ভোগ করেন, তারা আলংকারিক পদ বলা যায়। তো তাহলে এই যে বেশ কয়েকজন বড় নেতা যাদেরকে এই পদগুলোতে দেওয়া হলো, তারা আসলে কি বলছেন? আপনি যদি তাদের মনোভাবের কথা বলেন তাহলে আমি বলতে পারি তারা নাখোশ, কিন্তু এই মুহূর্তে তারা কোনো প্রতিক্রিয়া দেননি। তাদের সাথে কথা বলার চেষ্টাও করেছিলাম, তারা বলেছেন দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি, দলে আছি, থাকবো। এছাড়া তো আসলে তাদের কিছু বলার নেই। যেমন 10 জনকে উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা করা হয়েছে। এদের মধ্যে আপনি যদি গুরুত্বপূর্ণ মানুষের কথা বলেন, মোয়াজ্জেম হোসেন আলাল, উনি যুগ্ম মহাসচিব ছিলেন, মাহবুবউদ্দিন খোকন, মুজিবুর রহমান সারোয়ার, আসলাম চৌধুরী, এমনকি জহিরুদ্দিন স্বপনও আছেন এখানে, তিনি যদিও মিডিয়া সেলের প্রধান। তো মোয়াজ্জেম হোসেন আলাল তো আসলে আমার যতটুকু মনে হয় তিনি নাখোশ হয়েছেন। কারণ আপনি যদি দলে পদমর্যাদার কথা বলেন তাহলে পদের নামটা কি সেটা ইম্পর্টেন্ট না, এই পদের শক্তি কতটুকু, গুরুত্ব কতটুকু, ক্ষমতা কতটুকু, মানে নেতাকর্মীদের কাছে কিন্তু একটা বার্তা আছে যে এই পদের এই গুরুত্ব। সেখানে যুগ্ম মহাসচিব পদ থেকে এই যে চেয়ারপারসনের উপদেষ্টা করা, তাদের আসলে এটা মনে হচ্ছে যে পদোন্নতি, কিন্তু সুস্পষ্ট যে উপদেষ্টা পদটা তো আসলে নেতৃত্বের পদ না, নেতৃত্বের পদটা হচ্ছে যে কেন্দ্রীয় কমিটি, যেটা আমরা বলি কার্যনির্বাহী কমিটি, সেই কেন্দ্রীয় কমিটিতে কিন্তু তারা ওই অর্থে আর নাই, সেখান থেকে কিন্তু তারা বেরিয়ে গেলেন, কারণ তাদের মতামতের গুরুত্বটা কমে গেল, অনেক অ্যাক্টিভিটিস কমে গেল, তাদের ইসের মধ্যে কমে গেল। এখন বিএনপি যে একটা সময় পার করতেছে, আসলে দীর্ঘদিন ধরে আন্দোলনেও তো তারা সেভাবে সাকসেস হচ্ছে না, ভবিষ্যতে কি হবে সেটাও একটা এসে। তো এই যে মানে বিভিন্ন পর্যায়ে যে তাদের যে পরিবর্তনগুলো আসতেছে বা এটা আসতেছে, সঙ্গে কিন্তু মহাসচিবের প্রসঙ্গ আসতেছে, স্ট্যান্ডিং কমিটির প্রসঙ্গগুলো আসতেছে। আমরা যতটুকু জানি যে স্ট্যান্ডিং কমিটিতে বেশ কিছু পদ ফাঁকা আছে, সেগুলো পূরণের ব্যাপারে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? স্থায়ী কমিটির 19 জনের কমিটি, এর মধ্যে 5টা পদ শূন্য, মারা গেছেন বেশ কয়েকজন, আবার অনেক অসুস্থ আছেন। ইনঅ্যাক্টিভ যারা আছেন তাদের মধ্যে কোনো পরিবর্তন হবে না। জমিরুদ্দিন সরকার অসুস্থ, আরও কয়েকজন আছেন, কিন্তু আপনি জানেন যে সালাউদ্দিন আছেন ভারতে। তো এরকম আর কি, ঠিক কার্যত 5টি পদ শূন্য রয়েছে। এই 5টি পদে আমরা বেশ কয়েকজনের কথা শুনতে পাচ্ছি যে হয়তো হবে, কিন্তু এখন যেটা মনে হচ্ছে এই পুনর্গঠনের পরে কিছুদিনের মধ্যে আরো বড় ধরনের আরো 45 জনকে নতুন করে রদবদলের মাধ্যমে দায়িত্ব দেওয়া হতে পারে। তো স্থায়ী কমিটিতে নতুন যে 5 জন এরকম যুক্ত হতে পারেন, এবং সেরকম কিছু নাম তো আলোচনায় এখনো আছে, তো সেটা আসলে হয়তো কিছুদিনের মধ্যে দেখা যাবে। আসলে একটা পরিবর্তন যেহেতু শুরু হয়েছে, আমরা যেটা শুনতে পাচ্ছি যে এই পরিবর্তন সামনে আরো হবে, মানে সেটা সেন্ট্রাল কমিটি, জেলা কমিটি সহ বিভিন্ন জায়গাতে। মহাসচিবের বিষয়টা নিয়ে কিন্তু খুব আলোচনা হচ্ছে, যে এমনও বলা হচ্ছে যে মহাসচিব থাকতে চান না, তিনি এটা দলের হাইকমান্ডকে জানিয়েছেন বিভিন্ন পর্যায়ে, হয়তো তাকে বলা হয়েছে নেক্সট না আসা পর্যন্ত দায়িত্ব, কিন্তু তাকেও তো সেভাবে সক্রিয় দেখা যাচ্ছে না এখন যিনি মহাসচিব আছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো আসলেই কি এই পদে খুব দ্রুত পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার যখন জেল থেকে বের হন, তারপর তিনি অসুস্থ ছিলেন, তিনি বাইরে চিকিৎসা নিয়েছেন, এবং চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে তিনি দেখা করে তিনি বলেছেন তিনি অসুস্থ, তিনি এই পদে থাকতে চান না, এবং দলের শীর্ষ নেতৃত্বের কাছে কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, এবং ব্যক্তিগত যে আলাপ আড্ডায় ওনার কাছের যারা তাদেরকেও তিনি বলেছেন। তো এখন তাহলে প্রশ্ন আসতে পারে যে উনি যদি না থাকেন, উনি বলেছেন যে আমি থাকতে চাই না, খালেদা জিয়া তাকে বলেছেন যে আপনি নতুন কাউকে নির্বাচিত করার আগ পর্যন্ত দায়িত্ব পালনের জন্য। তা এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু, যে নতুন মহাসচিব, এবং অনেককেই কিন্তু আমরা আগ্রহী দেখছি, অনেকেই আছেন এবং অনেকের নাম আলোচনাতেও আছে, অনেকে আসতে চান, অনেকের নাম আলোচনায় আছে। এখন যেটা হচ্ছে যে এটা নিয়ে কথা হয়েছে, কিন্তু মির্জা ফখরুলের যে বিকল্প, উনি যেভাবে প্রেস ডিল করেন, উনি যেভাবে ব্রিফ করেন বা নেতাকর্মীদের হ্যান্ডেল করেন, ঠিক সেরকম একজন পাওয়ার আগ পর্যন্ত হয়তো এখানে নতুন কাউকে হয়তো আনা হবে না, কিন্তু তিনি কিন্তু আগের মতো আসলে সুস্থ না। মির্জা ফখরুল অনেক অসুস্থ, এখন ঠিক আগের মতো সক্রিয় না। আগে তিনি দীর্ঘদিন মহাসচিবের দায়িত্ব পালন করছেন, তাতে তো কোনো সন্দেহ নেই। প্রায় অর্থাৎ 2010 সালেই যখন
খন্দকার দেলোয়ার হোসেন মারা গেলেন, তিনি তো তখন থেকে তিনি ভারপ্রাপ্ত, তারপরে তিনি দলের দায়িত্বে সেভাবেই তো আছেন, দীর্ঘ সময় ধরে তিনি সক্রিয়ভাবে করেছেন। তো দলের যে ব্যর্থতা ধারাবাহিক কিছু, যদি দল নিজেই স্বীকার করতেছে ধারাবাহিকভাবে তাদের কিছু ব্যর্থতা আছে, তো সেই ব্যর্থতা জায়গাগুলো কি তারা খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারছে? আলোচনা তো হয়েছে, যেমন স্থায়ী কমিটির যে ভার্চুয়াল বৈঠকটা হয় প্রতি মাসেই হচ্ছে, সেখানে কিন্তু নানান বিষয় নিয়ে আলোচনা হয়, কিন্তু এটা সলিউশন বের করা তো এত সহজ না। কারণ হচ্ছে ধরেন তানভীর একটা ব্যর্থতা আপনি আইডেন্টিফাই করলেন, কিন্তু এই ব্যর্থতা থেকে বেরিয়ে এসে নতুন করে আবার গোছানো সেটা কিন্তু সহজ না। কারণ আপনাকে মাথায় রাখতে হবে এতগুলো বছর ধরে এই দলটি ক্ষমতার বাইরে এবং বিরোধী দলের ভূমিকাও কিন্তু তারা ওভাবে পালন করতে পারছে না। আপনি যদি সংসদীয় গণতন্ত্রের কথা বলেন বা সংসদীয় রাজনীতির কথা বলেন, বিএনপি কত বছর ধরে সংসদে নেই। তো সেই জায়গা থেকে তাদের গুছিয়ে ওঠা, তাদের ব্যর্থতা ট্রেস করার পরেও সেই ব্যর্থতা কাটিয়ে উঠে আবারও গুছানো, এটা আসলে তাদের জন্য কঠিন অনেকটা। ধন্যবাদ জাহানারা পারভীন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দেখা যাক বিএনপি ভবিষ্যতে কি দায়িত্ব পালন করে, দলকে তারা কিভাবে গুছিয়ে আনে। দর্শক, এই ছিল এখনকার মতো আয়োজন। দেখা হবে পরের পর্বে। রবি থেকে বৃহস্পতি থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে, থাকুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সঙ্গে।